সবাইকে আমার আরেকটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। গত সপ্তাহে মাঝামাঝির দিকে আমরা সকালে ঘুম থেকে উঠেই হুট করে প্ল্যান করি 3 দিনের জন্য ঘুরতে যাওয়ার। গন্তব্য হচ্ছে ক্যালিফোর্নিয়ারই একটি শহর স্যান ডিয়েগো, সেখানকার জু এবং সাফারি পার্ক। স্যান ডিয়েগো ক্যালিফোর্নিয়ার ভেতরে হলেও আমাদের এখান থেকে দূরত্ব অনেক। আমরা থাকি নর্দার্ন ক্যালিফোর্নিয়া আর স্যান ডিয়েগো হচ্ছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া। 7 ঘন্টারও বেশি ড্রাইভ। তো সকালে প্ল্যান করে দুপুরে খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ি। ক্যালিফোর্নিয়া মূলত আসলে পর্বত প্রধান স্টেট। বাংলার সমতল ভূমি থেকে আসা আমার চোখে এরকম স্তরে স্তরে পাহাড়, তার উপর মেঘ এবং জলাশয় দেখে মুগ্ধতা কাটে না এমন। পথের দুধারের নয়ন জুড়ানো প্রকৃতির এই অপার সৌন্দর্য আর পাহাড়ের কোল ঘেঁষে ছবির মতো সাজানো সুন্দর সব শহর, তার রূপে এই দীর্ঘ ক্লান্তিকর যাত্রাও বেশ উপভোগ্য হয়ে ওঠে। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় শহর লস অ্যাঞ্জেলস। তার বিখ্যাত ট্রাফিক জ্যাম পেরিয়ে আমরা রাত 9টায় স্যান ডিয়েগো পৌঁছাই। এই যে আমাদের হোটেলের পেছন দিকটা পাহাড়, সেই পাহাড়ের উপরে আবার বাড়িঘর। পুরো স্যান ডিয়েগোই এরকম পাহাড়ি। তো আমরা সকালে ব্রেকফাস্ট করেই রওনা হয়ে যাই। হোটেল থেকে মিনিট 15 মতো লাগলো আমাদের পৌঁছাতে স্যান ডিয়েগো জুতে। তো প্রথম দিন আমরা প্ল্যানিং রেখেছি স্যান ডিয়েগো জু। তো জুয়ের সামনে প্রথম নজর কাড়ে হচ্ছে সিংহের এই চমৎকার ভাস্কর্য। জুতে প্রবেশ করার পর প্রথমেই কানে আসবে ফ্লেমিঙ্গোর ডাক। ঠিক সামনেই, প্রবেশপথের একটু সামনেই ফ্লেমিঙ্গো এই গ্রুপটা। তো এগুলো আমেরিকান ফ্লেমিঙ্গো। আমি প্রথম আমেরিকান ফ্লেমিঙ্গো দেখি। তো ওরা দেখতে এত সুন্দর যে আমি এতটাই অভিভূত হই যে এখানে অনেকটা সময় কেটে যায়। ফ্লেমিঙ্গোর পর চলে যাই আমরা টাইগার ট্রেলে। তো আমরা যখন পৌঁছাই, টাইগার মহাশয় তখন তার সকালে খাবার নিয়ে ব্যস্ত। তো আমরা কিছুটা সময় এখানে কাটিয়ে রেইন ফরেস্টের উদ্দেশ্যে, ট্রপিক্যাল রেইন ফরেস্টের উদ্দেশ্যে বের হই। তো এখানে একটা মজার বিষয় দেখলাম, যারা ডোনেট করেছে বিভিন্ন স্ট্রাকচার তৈরিতে, তাদের নামে আবার সেই স্ট্রাকচারগুলো উল্লেখ করা আছে। তো আমরা চলে এসেছি এখানে হিপ্পো দেখতে, হিপ্পোপটামাস। আমি কখনই খুব একটা হিপ্পোপটামাসের অনুরাগী না, কিন্তু এই হিপ্পোপটামাস যেভাবে চক্রাকারে ঘুরে বেড়াচ্ছিল দেখতে বেশ মজাই লাগছিল অবশ্য। এবং ইন্টারেস্টিংলি কৌতূহলবশত সে আবার কখনো কখনো থেমে ভেতরে গ্লাসের বাইরে যে মানুষগুলো তাদের দেখার চেষ্টা করছিল। আর বাচ্চারা তো খুবই এক্সাইটেড সেগুলো দেখে। তো ওখানে আরো 2টা হিপো ছিল। তো ওখান থেকে বের হওয়ার পর চিড়িয়াখানা বেশ, যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় তারা আর্টিফিশিয়ালি এই ওয়াটারফল তৈরি করে রেখেছে। যেখানে চিতা মহাশয় তার এক্সারসাইজের যে পথ, সে জায়গায় ঘুমিয়েছিল, তাকে আর দেখার সুযোগ হয় নাই। তারপর অনেকটা বেলা পেরিয়ে যাওয়ার পর আমরা এসেছি আরেকটা ট্রেলে, যেখানে পথে দেখলাম আমরা সি ইগল। স্যান ডিয়েগো জু 100 একর জমির উপর নির্মিত। তো বেশ বড়, সেজন্য আমাদের প্রচুর হাঁটতে হয়েছে। যদিও বাস ট্যুরের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য ফটোগ্রাফি, সো বাস ট্যুর আমাদের জন্য সুবিধাজনক ছিল না, আমরা হেঁটেই দেখেছি। তো এখানে হচ্ছে
এই ব্যবস্থাটা দেখে আমার খুব ভালো লেগেছে। পোলার বিয়ার সেকশনে বিভিন্ন যে ভাস্কর্য, সেখানে তো বাচ্চারা খেলাধুলা করছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, 3টা বই রেখেছে তারা পোলার বিয়ার সম্পর্কে। বিশাল বিশাল সব পিকচার দিয়ে বড় বড় করে রাখা আছে, বড় বড় অক্ষরে লেখা। বাচ্চারা সেই খেলাধুলার পাশাপাশি ঘুরে গিয়ে সেই বইয়ের পাতা উল্টে উল্টে পোলার বিয়ার সম্পর্কে জানছে। কি চমৎকার, তাই না? খুবই শিক্ষণীয়। এটা আমি দেখে খুবই মুগ্ধ হই, এবং ভেতরে পোলার বিয়ার দেখার চেষ্টা না করে আমি ওদের ফটোগ্রাফিতেই ব্যস্ত ছিলাম। পুরো চিড়িয়াখানা জুড়ে বিনোদনের পাশাপাশি বাচ্চাদের এরকম শিক্ষার ব্যবস্থা আছে। এই যে এখানে ফসিলের এক্সিবিট, বেয়ার, মামথ, ডাইনোসর নিয়ে প্রেজেন্টেশন। সো তারা আনন্দের সাথে শিখে। পাশাপাশি এই যে স্ট্যাচুগুলো আছে, তাদের খেলার ইচ্ছে হলে খেলতেও পারে। তো তাদের চিড়িয়াখানা ভ্রমণ সত্যিকার অর্থে উপভোগ্য হয়ে ওঠে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ইথিওপিয়ান হাইল্যান্ডে। ইতিমধ্যে আমরা ভীষণ ক্লান্ত, 5 কিলোমিটারের বেশি হাঁটা হয়ে গিয়েছে আমাদের। আমরা একটু রেস্ট করার জন্য বসেছি, আর ঠিক তখনই দেখি এই বাবুন এতগুলো একসাথে দৌড়াদৌড়ি করছে। এরকম দৃশ্য দেখে কি আর বসে থাকা যায়? তো গেলাম, কিছুক্ষণ তাদের ফটোগ্রাফি করলাম। ফেরার পথে আমরা যাই পাখিদের রাত্রে। তো চিড়িয়াখানায় এর আগে সবসময় দেখেছি পাখি খাঁচা বন্দি, ছোট বড় নানা রকম। এটাও একটা খাঁচা বলা যায়, কিন্তু এর বৈশিষ্ট্য হচ্ছে আপনি এই খাঁচার ভেতরে প্রবেশ করতে পারবেন। খাঁচাটা বিশাল এরিয়া জুড়ে, কয়েকতলা বিল্ডিংয়ের সমান উঁচু, পুরো জায়গাটা নেট দিয়ে কাভার করা, এবং ভেতরে গাছ আছে। পাখিটা মুক্তভাবে ঘুরে বেড়ায়, বাসা করতে পারে তারা সেখানে। একসাথে এত রঙিন পাখি এবং তাদের কলকাকলি ছেড়ে আসলে মনটা বেরই হতে চাইছিল না সেখান থেকে। কিন্তু পরদিন আমরা সাফারি পার্কে যাব, সেখানে অনেক হাঁটতে হবে জানি, তো সেজন্য বের হয়ে আসি। অনেকটা পর হাঁটার পরে জলপ্রপাত করে। পুরো চিড়িয়াখানাতে এত গাছপালা, পুরো পাখিদের একটা স্বর্গরাজ্য বলা চলে সেখানে। খাঁচায় ভেতরের সেই নানা দেশি পাখি ছাড়াও এদেশি অসংখ্য পাখি সে বিভিন্ন গাছে তারা ডেকেই যাচ্ছে। আপনি যদি কোথাও বসে একটু রেস্ট করেন, তো নানা পাখির গান আপনার কানে আসবে। ফেরার পথে আবার সেই ফ্লেমিঙ্গো, এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হই। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সবার সাথে আবার পরের ব্লগ, যেটি হবে সাফারি পার্ক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।